অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। আজ আমাদের বার্তালাপ অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শ্রীভূমি উন্নয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য মহাশয়। তো প্রথমেই ওনাকে ধন্যবাদ জানাই। তো আজকে ওনার কাছ থেকে শুনে নেব কিছু প্রশ্নের উত্তর বা জেনে নেব কিছু প্রশ্নের উত্তর। তো দাদা, গেরুয়া দলের সঙ্গে আপনি কতদিন ধরে যুক্ত আছেন? ভারতীয় জনতা পার্টির সঙ্গে আমি 1991 সাল থেকে আছি। 1991 সালের পূর্বে আমি বিশ্ব হিন্দু পরিষদের জেলার সাধারণ সম্পাদক ছিলাম। যখন 91 নির্বাচন হবে সেই সময় রবীন্দ্রপুর এসে আমাকে বলেন যে বিশ্ব হিন্দু পরিষদের থেকে তোমাকে বিজেপির দায়িত্ব নিতে হবে এবং নির্বাচন পরিচালনার দায়িত্ব নিতে হবে। আমি বলেছি যে আমাকে যদি আপনি বিশ্ব হিন্দু পরিষদের দায়িত্ব থেকে মুক্ত করতে পারেন আমি করতে তো আপত্তি নেই, এখানেও কাজ করছি, আপনাদের এখানেও কাজ করব। তারপর একইভাবে বিভাস বাবু ছিলেন আগে রবীন্দ্র সদনের ইকোনমিক্সের প্রফেসর ক্লাস সভাপতি চেয়ারম্যান ছিলেন। বিভাস বাবুকে নিয়ে তিনি আমার এখানে আসেন। ওনাদের কথা থেকেই আমি বিজেপিতে 91-এ আসি এবং ইলেকশন পরিচালনা করি। আপনাদের বলে রাখা ভালো যে ভারতীয় জনতা পার্টি আসামে স্থাপনা হয় করিমগঞ্জ জেলা এবং কাছাড় জেলা থেকে এবং হাইলাকান্দি মানে বরাক উপত্যকা থেকে। আমরা একাত্মতা যাত্রার রথ এখানে আমরা শুরু করি, আসে ত্রিপুরা থেকে আমরা তাকে নিয়ে আসি। সেই একাত্মতা যাত্রার রথে ভারতীয় জনতা পার্টির ভিত স্থাপন হয় শ্রীভূমি জেলাতে। তারপর আমরা নেক্সট প্রোগ্রাম করি বিজয়রাজে সিন্ধিয়া। পুরো কংগ্রেস রাজত্ব চলছে দেশে। ভারতীয় জনতা পার্টি আমরা যারা করছি বা কার্যকর্তা যারা ছিল ভয়ে রাস্তায় বেরোত না যে আমরা বিজেপি করি এই কথা বলে। তা আমি সেই সময় দায়িত্ব নিয়েছি, আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল দলকে প্রতিষ্ঠা করা। আমি বলেছি যে না, আমরা বিজয়রাজে সিন্ধিয়ার প্রোগ্রাম পাবলিকলি করবো, পাবলিক স্কুলের মাঠে। দলের অনেক সতীর্থ বন্ধু আমাকে বলেছেন যে দাদা আমরা রমণী মোহন ইনস্টিটিউটে করি, কারণ সেখানে করলে কি হবে, পাবলিক রিয়াকশন কি হবে, কংগ্রেস বা কী করে, তার কোনো স্থিরতা নেই। সেই জন্য আমরা পাবলিক স্কুলের মাঠে করবো কিনা সেটা চিন্তা ছিল। আমি একদম মানে স্পষ্টভাবে বলি যে প্রোগ্রাম আমরা পাবলিক স্কুলের মাঠেই করব এবং সেই সুবাদে পাবলিক স্কুলের মাঠে প্রোগ্রাম হয়। অভূতপূর্ব সাড়া নিয়ে ওই প্রোগ্রাম হয়। এই দুই কার্যক্রম থেকে ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের আকৃষ্টতা বাড়ে এবং মানুষের বিশ্বাস বাড়ে। 1991 সালে নির্বাচন হয়। আমাদের তখন 5টি বিধানসভা নির্বাচন চক্র ছিল। 5টির মধ্যে আমরা 4টিতে জয়লাভ করি। একজন সাংসদ ছিলেন, উনিও জয়লাভ করেন। পঞ্চম যে স্থান বদরপুর, সেটা আমরা জিততাম। ওই সময়ে একজন নির্দল ক্যান্ডিডেট ইলেকশনের দিন মারা যায় এবং নির্বাচন স্থগিত হয়ে যায়। পরবর্তী সময়ের কাহিনী সবাই জানেন যে কংগ্রেস রিগিং করে বা ইলেকশনে নিয়ে আসে। তা আমার যাত্রা সেই সময় থেকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। ধীরে ধীরে আমি জেলায় 3বার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। তারপর 3বার আমি জেলা সভাপতির দায়িত্ব পালন করি। 2002 সনে আসামের কেন্দ্রীয় প্রভারী ভি সতীশজি ছিলেন, আর আসামে নূতন সভাপতি নিযুক্ত হন প্রয়াত রাজ্যসভা সাংসদ ইন্দ্রমণি বড়া। ওনারা আমাকে গুয়াহাটিতে ডেকে নেন, নিয়ে বলেন আমাদের সঙ্গে তুমি কাজ করবে, আমাদের টিমে তুমি থাকবে। পরবর্তী সময়ে ওনারা আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন। রাজ্যিক সাধারণ সম্পাদক হয়ে আসামে প্রতিটি জেলায় আমি সংগঠনের কাজে করি। এবং এই যে আমি বলেছি যে বরাক উপত্যকা বিজেপিকে স্থাপন করেছে আসামে, আমরা বরাক উপত্যকা থেকে 9 জন বিধায়ক, 2জন সাংসদ আমরা জয়লাভ করতে পেরেছিলাম 91 সালে, আর ধুবড়ি থেকে একজন সাংসদ নির্বাচিত হয়েছিলেন। এই 10 জন বিধায়ক আর 2জন সাংসদ নিয়েই বিজেপির যাত্রা শুরু হয়। সেই অর্থে আমাদের কবীন্দ্রদা সেই সময় বরাকের সমস্ত কিছু দেখতেন এবং তাদেরকে নিয়েই বরাক উপত্যকায় বিজেপি থেকে ধীরে ধীরে সেটা
আসামের মানুষ অনুভব করতে থাকে বরাকের মানুষ যদি বিজেপিকে আনতে পেরেছে তাহলে আমরাও ব্রহ্মপুত্র উপত্যকায় বিজেপিকে আনতে পারবো। এই আত্মবিশ্বাস কিন্তু বরাকের রেজাল্ট দেখে হয়েছে এবং পরবর্তী সময়ে বিজেপি আসামেও আসে, আজও বিজেপি চলছে। আমি সাধারণ সম্পাদকের পদ থেকে আমার দায়িত্ব যখন শেষ হয় তখন রাজ্যিক সভাপতি হিসাবে রঞ্জিত দাস আসেন। সেই সময় আমি সিনিয়র উপসভাপতি হিসাবে রাজ্যিক বিজেপিতে কাজ করি। ওনার দ্বিতীয় কালে যখন আমার ভাইস প্রেসিডেন্ট টার্ম শেষ হয় প্রথমবার, তখন আমাকে দায়িত্ব দেওয়া হয় স্পোক্স পার্সন হিসেবে। তো স্পোক্স পার্সন বিজেপি আসাম প্রদেশের মুখপাত্র হিসেবে আমি কাজ করি। বর্তমান সময়ে আমি কাজ করছি আসামের মিডিয়া প্যানেলিস্ট হিসেবে এবং কাছাড় জেলার প্রধান হিসেবে। এই আমার বিজেপি যাত্রা। তো বেসিক্যালি দাদা আপনার কার হাত ধরে আপনি বিজেপির যাত্রা শুরু করলেন? বিজেপি দলের দেখুন, আমি বিজেপির আগের থেকেই আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দ্বিতীয় বর্ষের শিক্ষক। আমি করিমগঞ্জ নগরের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ব্যবস্থা প্রমুখের দায়িত্ব নিয়েছি। বালা সাহেব দেওরসজি যখন আসেন সেই সময় আমি নগর ব্যবস্থা প্রমুখের দায়িত্ব ছিলাম। তো বেসিক্যালি আমার রাজনৈতিক কাজে বা সংঘের কাজে 74 থেকে আমার যাত্রা শুরু। 70-তে আমি গ্র্যাজুয়েশন নিই। তারপরে বিভাসদার মাধ্যমে বিভাসদা কলেজে যখন ওনার অফ ক্লাস থাকতো তখন আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান নরনারায়ণ ট্রেডিং কোম্পানিতে 1 ঘন্টা উনি এসে চাটা খেতেন এবং এখানে আমার সঙ্গে অনেক গল্প করতেন। 2 ক্লাস পরে আবার ওনার ক্লাস, তো 2 ক্লাসই আমার এখানে বসে কাটিয়ে দিতেন এইভাবে আলোচনার মাধ্যমে। বলতে গেলে আমি বিভাসদার হাত ধরেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, পরে বিশ্ব হিন্দু পরিষদ এবং তারপর বিজেপিতে আমি যোগদান করি। তো দাদা গেরুয়া দলের নীতি আদর্শ মেনে আপনি পথ চলে যাচ্ছেন, তো যার দৌলতে আপনার বৃহৎ প্রাপ্তি ঘটলো আর কি, তো এটার অনুভূতি কি? দেখুন, আমি প্রাপ্তি কিছু জানি না। দলের সৈনিক, 91 সাল থেকে দল আমাকে যে দায়িত্ব দিয়েছে। আপনারা দেখুন, আমি 1996-এ দক্ষিণ করিমগঞ্জে নির্বাচন করি। তো দক্ষিণ করিমগঞ্জে সেই সময়ে 96,000 মুসলমান ভোট বেশি ছিল। তো আমি তো যোগ বিয়োগ পূরণ ভাগ এটা পাঠশালায় শিখেছি। তো ন্যাচারালি আমি দক্ষিণ করিমগঞ্জে ইলেকশন কেন খেলবো? কারণ এখানে 96,000 মুসলিম ভোট বেশি, আমি জিততে পারবো না। জেনেও আমি দক্ষিণ করিমগঞ্জের নির্বাচন করেছি। তার একটা মূল কারণ হলো যে দক্ষিণ করিমগঞ্জের জনসাধারণ তার আগেরবার প্রণবনাথকে জিতিয়েছিলেন। 21,700 ভোট পেয়ে প্রণবনাথ নির্বাচিত হয়েছিল। প্রণবনাথের পারফরমেন্সে ওই অঞ্চলের মানুষ খুব বিরক্তি ছিলেন। তা আমার জন্য কবীন্দ্রবাবুর কাছে ওই অঞ্চলের অভিভাবক মণ্ডলী এবং যুব শক্তি, বিজেপির বহু নেতার কাছে, বিশেষ করে কবীন্দ্রদার কাছে বলেছে যে আপনারা বিশ্বজিৎ ভট্টাচার্যকে আমাদের এখানে প্রার্থী করুন, আমরা আব্দুল মুক্তাদির চৌধুরীর মতো লোকের সঙ্গে আমরা একটা লড়াই দেবো। আমরা জিততে পারবো কিনা বলতে পারছি না, কিন্তু আমরা লড়াই করবো। ওই যখন নির্বাচনের সময় আসে, বংশীলাল সুনি তখন আসামের প্রভারী ছিলেন, অজিত ভট্টাচার্য জেনারেল সেক্রেটারি ছিলেন। তো অজিত ভট্টাচার্য আর বংশীলাল সুনি আমার বাড়িতে আসেন, এসে আমাকে বললেন যে না, আমরা তোমাকে পাথারকান্দি দিয়ে টিকিট দিচ্ছি, আর দক্ষিণ করিমগঞ্জে সুখেন্দু শেখর দত্তকে আমরা টিকিট দিচ্ছি। আমি বলেছি না, আমি পাথারকান্দি ইলেকশন খেলবো না এই অর্থে যে আমি যদি আজকে দক্ষিণ করিমগঞ্জ ছেড়ে পাথারকান্দি চলে যাই তাহলে বিজেপি কার্যকর্তার কাছে একটি মেসেজ যাবে, আমি নির্বাচন জয়ের জন্য তাদের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে আমি পাথারকান্দিতে চলে গেছি। আমি ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি থেকে উঠে থাকার জন্য এবং দলকে শক্তিশালী করার জন্য, কার্যকর্তাদের সুবিধার জন্য আমি দক্ষিণ করিমগঞ্জে নির্বাচন করি। আপনাদের শুনেছেন কিনা জানি না, ওই নির্বাচনে বেলা 1টা পর্যন্ত আমার নির্বাচন হয়। যখন আমার নির্বাচনে আমার অনুকূলে মধ্যতারা ভোট দিচ্ছিলেন, সেই সময় নিলামবাজারে মুক্তাদির চৌধুরী এটা পরিকল্পিতভাবে 6 জন লোককে মাথায় ব্যান্ডেজ পরিয়ে 6 দিকে গাড়ি করে তাদেরকে পাঠিয়েছেন। পাঠিয়ে বলেছেন যে বিশ্বরূপ ভট্টাচার্য নির্বাচনে জয়ের আগেই মুসলমানদেরকে মারছে, আর ও জয়লাভ করে নিলেই
করিমগঞ্জ রেল স্টেশনের রেল লাইন পেরিয়ে কেউ করিমগঞ্জে ঢুকতে পারবে না, সবাইকে কাটবে আর কুশিয়ারাতে পাঠিয়ে দেবে। এই প্রভাকাণ্ডা পুরো জায়গায় করে ওই সময়ে নিলামবাজারে একটি প্রশাসনও বেরোয়, ধর্মীয় প্রশাসন বেরিয়ে যায়। সেই প্রশাসনের রূপরেখা দেখে আমাদের যারা ভোটার বা সমর্থক তারা ঘরে চলে যায় এবং নিলামবাজারে এক বাড়িতে আমাকে তালা মেরেও রেখে দেয় যে আপনাকে আমরা ছাড়বো না, গেলে আপনার বিপদ হবে, আমরা আপনাকে আরো দীর্ঘদিন চাই। তাই বলেছি আমাকে তোমরা রাস্তায় যেতে দাও, আমি গেলে কেউ শক্তি থাকবে না আমাকে কিছু করা, কিন্তু তোমরা আমাকে বেরিয়ে যেতে না দেওয়ায় আমাকে হারিয়ে দিল নির্বাচনে। এবং ঠিক একইভাবে ওই নির্বাচনে আমি পরাজয় স্বীকার করি, কিন্তু একটার মধ্যে আমি 33,200 ভোট আমার বাসকে নিয়ে এনেছিলাম। নিলামবাজারে বিজেপি জিতেছে 21,700 ভোটে, আর আমি পরের ইলেকশনে বিজেপির ভোটকে 21 থেকে 33,000 এনেছি, আমি জয়লাভ করতে পারিনি। কিন্তু এর কারণ ছিল এই ব্যবস্থা। তো রাজনৈতিকভাবে আমি কোনো হিসাব করে রাজনীতি করিনি, আমার কাছে এইটাই ছিল। আমি বদরপুর তারপরে খেলি, আসামের প্রভারী হন প্রবোধ মহাজনজি, তখন আমি সাধারণ সম্পাদক। আমি আসামের 126 সিটের মধ্যে যে সিট চাইতাম সেই সিটে আমি পেতাম, কিন্তু প্রবোধ মহাজনজি আমাকে নির্দেশ দিলেন যে তুমি বদরপুরে যাও, বদরপুরকে এবার জিতিয়ে দাও। কিন্তু সেই সময় বদরপুরে আমার সতীর্থ যারা ছিলেন, তার আগে যারা বদরপুরে নির্বাচন লড়েছিলেন, তারা 11 দিন অফিসকে তালা মেরে রেখে দিয়েছিলেন। সেই অ্যাটমসফিয়ারে, সেই পরিবেশে, তালা মারার পরিবেশে আমি সঠিকভাবে কাজ করতেও পারিনি, বা আমার যারা কার্যকর্তা ছিলেন তার অর্ধেক কার্যকর্তা আগের যারা প্রার্থী ছিল তাদের সঙ্গে ছিলেন। তারপরও আমি 28,000 ভোট এনেছিলাম বদরপুরে। তারপর আমি দ্বিতীয়বারও বদরপুরে খেলি, 31,000 ভোট পেয়েছিলাম। গত নির্বাচনে বদরপুর থেকেই আমাকে পার্টি আবার টিকিট দিয়েছে। গত নির্বাচনে আমি প্রায় 52,300 ভোটের উপর পাই। ওখানে কংগ্রেস আর ইউডিএফ এক যুক্ত হয়েছে, আমি আর কংগ্রেস ইউডিএফ এর লড়াই ছিল। তো যেখানে 1,10,000 মুসলিম ভোট বেশি, সেই সমষ্টিতে বিজেপি একা লড়ছে। 64,000 আমার ক্যাপিটাল, 64 ক্যাপিটালকে নিয়ে আমি নির্বাচন লড়ছি এবং অ্যাকর্ডিংলি 44,000 ভোট কাস্ট হয়েছিল। 44,000-এর মধ্যে আমি 41,000 ভোট পেয়েছি। 97% বিজেপি ভোটাররা আমাকে ভোট দিয়েছে, প্লাস আমি 12,000 প্রায় 11,000 মুসলিম ভোট পেয়েছি। পেয়ে আমি 52,300 ভোট আমি পেয়েছিলাম। তো নির্বাচন হারা জিতাটা আমার কাছে কোনো বিষয় না। বিশ্বাস করি যে আদর্শ ভারতবর্ষের মানুষের কল্যাণ করে, যে আদর্শ ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে, যে আদর্শ বিশ্ব মানবকে একত্রিত করার চেষ্টা করে, যে আদর্শ সিন্ধন্তু বিশ্বে অমৃতেশ্ব পুত্রা বলার ধৃষ্টতা রাখে, সেই আদর্শে বিশ্বাসী হয়ে আমি এই দলের সঙ্গে কাজ করছি। আমার প্রাপ্তি বা হারাবার আমার কোনো কিছু আনন্দও নেই, বিষাদও নেই। আপনারা জানেন যে এবার আমার এমপির জন্য নাম পাঠিয়েছে দল, তো পাইনি, তো আমার কোনো বিষাদের চিহ্ন মাত্র নেই, কারণ এতে আমার নতুন প্রাপ্তিযোগ কিচ্ছু নেই। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি চেষ্টা করেছি আমার সময়কালে আমার দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করার। আর আমি খুশি যে দল যে দায়িত্ব আমাকে দিয়েছিল, দলের মুখকে আমি বিনষ্ট করিনি। কেউ বলতে পারবে না বিশ্বরূপ ভট্টাচার্য তার কার্যকালে কোনো অন্যায় আচরণ করেছে, অন্যায় কাজ করেছে, আমি কেউ সে হাত পেতে কাজ করেছি, এরকম কোনো নিদর্শন আমি রাখিনি। সেই জন্য আজকেও আমার করিমগঞ্জ জেলা, শ্রীভূমি জেলায় সমস্ত কার্যকর্তা বন্ধুরা আমাকে অন্তর থেকে ভালোবাসান। সেটার প্রকাশ পেয়েছি আমাকে যখন এই ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। আমার কার্যকর্তা বন্ধুরা, ভাইয়েরা, বোনেরা উৎফুল্লিত হয়েছে যে এই দায়িত্ব আমাকে দেওয়ার জন্য। এটা আমার পরিশ্রম করা ব্যবস্থা, এই ব্যবস্থায় আমি আমার রাজনীতিক ব্যক্তিত্ব গড়ে তুলেছিলাম। দাদা, উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসেবে আপনি নিযুক্তি পাওয়ার পর আপনার প্রথম পদক্ষেপ হলো শহরের নটিয়াখাল সংস্কার। তাতে আপনার কি মনে হয় কি কি অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে? নটিয়াখালের বিষয় আমিও জানি যে জলে নেমে কুমিরের সাথে লড়াই, জলে নেমে কুমিরের সাথে লড়াই মানে এই অঞ্চলের বাসিন্দা আপনারা সবাই জানেন অনেক বিবাহ ভবন নটিয়াখালীর উপর আছে, অনেক বাড়ি, 3তলা উকিলের বাড়ি, 3তলা বাড়ি আছে। এসব বাড়ি যারা আছে যে কোনোভাবে কোনো কাগজ কেউ করেছে, আমার একটাই কাজ হবে
তাদের সঙ্গে লড়াই না করে অন্যায় কাজ যারা করেছেন তাদের সঙ্গে আমি লড়াই করব, এটা নিশ্চিত থাকুন। এই অঞ্চলের যদি সেটেলমেন্ট থেকে কোনো পাট্টা কেউ পেয়ে থাকে, সেই পাট্টা কোন আধিকারিক দিয়েছেন বা কারা তৈরি করে দিয়েছেন তাদেরকে আমি দেখে নেব। কারণ সরকারি জমি যদি নটিয়াখাল হয় তো পাট্টা তাকে কেউ দেওয়ার অধিকার নেই। যদি কেউ দিয়ে থাকে সেটা তার বিপক্ষে যাবে, আমি তার বিপক্ষে কাজ করব। 2 নম্বর হচ্ছে এই যে বড় বড় বিল্ডিং হয়েছে, দেখুন এই বিল্ডিংগুলোর পারমিশন কে দিল? যারা দিয়েছে আমি তাদের বিরুদ্ধে লড়াই করব, এটা আমার বিষয়। তৃতীয় হচ্ছে আপনি দেখুন যে এই যে নটিয়া খাল আছে বা তার যে ব্যবস্থা, নটিয়া খালের আসে 2 পাড়ে যাদের ঘর হয়েছে, কোনো বাড়িতে কোনো সেফটি ট্যাঙ্ক নেই, ডাইরেক্ট নটিয়া খালের সঙ্গে তাদের শৌচ ব্যবস্থার ব্যবস্থা আছে। এই নটিয়া খালের জলে অনেক লোক স্নান করে, একটু এগিয়ে লঙ্গাই কিনারে গেলেই নটিয়া খালের মানুষ স্নান করছে, আর একটু এগিয়ে গেলে ওই নটিয়া খালের জল লঙ্গাইতে পড়ছে। লঙ্গাই নদীর জল আমরা শহরবাসী সবাই পান করছি পাবলিক হেলথের মাধ্যমে। করিমগঞ্জের যে পেটিয়া যুগের যে ব্যবস্থা, তার মূল উৎস হচ্ছে নটিয়া খাল। আর সেই জন্য মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া ব্যবস্থার থেকে উদ্ধার করা, রক্ষা করার দায়িত্বই আমার প্রধান। এই জন্য আমি নটিয়া খালকে আমার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। বাস টার্মিনাল করবো আমি বলেছি সবাইকে। এই বাস টার্মিনালটাও আমার কাছে চ্যালেঞ্জ, কারণ করিমগঞ্জে যত্রতত্র পার্কিং স্লট দেওয়া হচ্ছে, কে বা কারা দিচ্ছে জানি না, এবং এতে করিমগঞ্জের সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়েছে। তো আমার একটা চেষ্টা থাকবে যে এই দুর্বিষহ জীবন ব্যবস্থা থেকে শ্রীভূমিবাসী সবাইকে আমি মুক্ত করব, এ আমার সংকল্প আছে। আর আমি এই সংকল্পের জন্য ধীর ধীর পায়ে এগিয়ে যাব, কারণ আমার ভয় পাবার কিছু নেই, আমার হারাবারও কিছু নেই। লড়াই কিন্তু আমি করব, এইটুকুন আশ্বস্ত করিমগঞ্জের মানুষকে আমি দিতে চাই এবং দিচ্ছিও। দাদা, ওই যে মাস্টার ড্রেনেজের জন্য আজ শ্রীভূমির অনেকগুলো পরিবারই জরাজীর্ণ আছে, তো এটা নিয়ে আপনার কি পদক্ষেপ থাকবে? দেখুন, মাস্টার ড্রেনেজটা শ্রীভূমি জেলায় যারা আছেন তাদের পরিষ্কার কিছু নেই। মাস্টার ড্রেন কাকে বলে, মাস্টার ড্রেন 3 কিলোমিটার লম্বা হওয়া উচিত কিনা, না 6 ফুট থাকবে, এই বিষয়েও কারোর কোনো স্পষ্ট ধারণা নেই। আপনি দেখুন, মাস্টার ড্রেন হওয়া না হওয়া এটা ডিপেন্ড করবে ভারতবর্ষের মাস্টার ড্রেন থাকা শহরগুলির সঙ্গে আমার শহর। আমি বলতে পারি মাস্টার ড্রেন থাকা যত শহর আছে তার মধ্যে করিমগঞ্জের মাস্টার ড্রেন থাকার অবস্থায় আমরা কিন্তু জল নিষ্কাশনে আমাদের ব্যবস্থায় অসুবিধা হচ্ছে না। আমাদের একদিনের মধ্যে, একদিন বা 12 ঘন্টার মধ্যে আমাদের জল নেমে যাচ্ছে, কিন্তু গৌহাটিতে দেখুন, শিলচরে দেখুন, অন্যান্য জায়গায় দেখুন, জল কিন্তু 2 দিন 3 দিন মাস্টার ড্রেন থাকা সত্ত্বেও থাকে। জলের যে প্যারামিটার নামে তার যে ক্যাপাসিটি আর ড্রেনের ক্যাপাসিটি সমান না হওয়ার কারণে কোনো কোনো সময় অসুবিধা হয়। মাস্টার ড্রেন যদি ক্লিন থাকে, যতটুকুনি ড্রেন আছে সেই ড্রেন যদি অপরিষ্কার না থাকে, তাহলে জল না যাওয়ার কোনো কারণ নেই। আমার একটা বিনম্র আবেদন থাকবে আপনাদের এই টিভি চ্যানেল মাধ্যমে, শ্রীভূমি জেলার প্রত্যেকজন জনসাধারণ যারা আছে তাদের কাছে আমার বিনম্র করজোড়ে প্রার্থনা থাকবে যে আপনাদের বাড়ির প্লাস্টিকের ব্যাগ, বাজার ব্যাগ, এগুলো ড্রেনে না ফেলে নির্দিষ্ট জায়গায় রাখুন এবং আপনারা আগুন দিয়ে এটাকে জ্বালিয়ে দিন, তাহলে ড্রেনে জল জমবে না। আজকে প্লাস্টিকের বোতল, মদের বোতল, প্লাস্টিক কন্টেইনার সব নালায় থাকে, তাহলে জল যাবে কি করে? আজকে সন্তর বাজার এলাকায় বাজার যারা করে, বাজারে যারা সবজি বিক্রি করে, ফল বিক্রি করে, অন্যান্য বিক্রি করে, তাদের দোকানের সমস্ত জাবলা এনে আমরা রাস্তায় ফেলি। আমি ব্যবসা করব আর পৌরসভা সেগুলো সাফাই করবে বা নগর উন্নয়ন বোর্ড তার থেকে মুক্ত করবে, সেটা হতে পারে না। আপনার আপনাদের সবজির সাবস্টিটিউট হিসাবে যা থাকে, আপনাদের অবশিষ্ট যা থাকে, এই জিনিসকে আপনারা এক ব্যাগে রাখুন, পরবর্তী সময়ে পৌরসভার গাড়িতে তুলে দিন। এটা এই সহযোগিতা আপনাদের কাছ থেকে আমরা কামনা করি। আর নিশ্চিতভাবে আপনি কাপড়ের দোকানের যারা আছেন, সমস্ত দিন কাপড় বিক্রি করে বাস্কগুলো এনে, প্লাস্টিকগুলো এনে রাস্তায় ফেলে দেয়, তাদের কাছেও আমার বিনম্র আবেদন থাকবে, আপনারা ব্যবসা করুন, আমরা খুশি, কিন্তু আপনাদের দোকানের ব্যাগ বলুন, পেপার বলুন, যা অবশিষ্ট থাকবে এটা ক্যারি ব্যাগে রেখে ওইটা সময় মতো পৌরসভার গাড়িতে দিন।
তাইলেই আমাদের শহর পরিষ্কার থাকবে। 8টা পর্যন্ত মিউনিসিপ্যালিটির গাড়ি বা 10টা পর্যন্ত মিউনিসিপ্যালিটির গাড়ি যদি বাজারের মুখে না যায়, তাহলে আমরা বলি কত নোংরা আমাদের শহর, পৌরসভা কিছু দেখছে না। কিন্তু পৌরসভা তো দেখছে, তাদের গাড়ি আছে, অনেক কিছু এনেছে। তো এই ব্যবস্থা থাকা সত্ত্বেও আমরা কোপারেট করি না। আমরা ডেইলি বাজারে বিক্রি করছি, অবশিষ্ট রাস্তায় ফেলছি। আর আমরা ভাবি এটা আমাদের অধিকার, আর পৌরসভার দায়িত্ব হচ্ছে এইগুলোকে সাফাই করা। কিন্তু আমরা যদি একে আরেকের সঙ্গে কোপারেশন না রাখি, তাহলে এই শহর, আমার আপনার শহরকে সুন্দর রাখা, পরিষ্কার রাখা নিশ্চিতভাবে অসম্ভব হয়ে উঠবে। এই জন্য আমার নগরবাসীর কাছেও আবেদন থাকবে, সবাই মিলে এই শহরকে সুন্দর রাখার জন্য আমরা প্রচেষ্টা নেব, তবেই আমাদের শহর সুন্দর হবে। ডেভেলপমেন্ট অথরিটি শহরের উন্নয়নের দিকে বিশেষ ভূমিকা রাখে। অতীতে এই ডেভেলপমেন্ট অথরিটির আপনারই অনুজ ছিলেন দেবশ্রী ভট্টাচার্য ছিলেন, তারপর ছিলেন দেবব্রত শাহ মহাশয়। তো ওনাদের ঠিক যেমন জনসাধারণ সন্তুষ্ট প্রকাশ করেননি ওনাদের কাজকর্মে। দেখুন, প্রত্যেকের একটা ব্যক্তিগত কাজের ধারা থাকে। যারা আমার পূর্ববর্তী এই চেয়ারে বসে গেছেন, নিশ্চিতভাবে ওনারাও চেয়েছেন হয়তো যে করিমগঞ্জে ভালো হোক, কিন্তু কাজের ধারা ভিন্ন থাকায় হয়তো বা তারা মানুষের কাছে সেটা উপস্থাপন করতে পারেননি। কিন্তু আমার প্রতিশ্রুতি থাকছে, আমি চেষ্টা নেব। আমার চেষ্টা করিমগঞ্জের মানুষ উপলব্ধি করবে। আমার চেষ্টা, আমি জানি যে করিমগঞ্জের মানুষ অন্তর্কি অনুভব করবে। কারণ আমি জানি, আমি যেসব জায়গায় ডেভেলপমেন্টের কথা বলছেন আপনারা, ডেভেলপমেন্টের চেয়ারম্যান হয়েছি, আমি জানি এটা চেয়ারম্যান নয়, এটা ভীমরুলের চাকে বসা। যে কোনো সময় ভীমরুল উঠে আমাকে কামড় দিতে পারে, যেটা আমি জানি। আর সেই জন্য জেনে শুনে এই দায়িত্ব আমি নিয়েছি। কারণ আমি সবসময়, আমি যখন কাজ করেছি দলে, তখনও আমি চ্যালেঞ্জিং মুডে কাজ করেছি, আজকেও আমি চ্যালেঞ্জিং মুডেই কাজ করি। এবং আমি এটা চেষ্টা নেব যে আমার উত্তরসূরি হিসেবে আমি যাতে কাজ করে যেতে পারি। আমার একটা বড় প্ল্যান আছে যে শ্রীভূমিতে এসটিসি বাস স্টেশন থেকে সুতারকান্দি বর্ডার পর্যন্ত রাস্তার মধ্যে দিয়ে ইলেকট্রিফিকেশন করা। কারণ আমি কেন করতে পারবো, এটা আমি অনুভব করি, এটা ইন্টারন্যাশনাল বর্ডার। আমাদের করিমগঞ্জ শহরে এখনও প্রায় 3-4 কিলোমিটার রাস্তা জায়গা আছে যে বর্ডার ফেন্সিং হয়নি। আর সমস্ত দুষ্কৃতিকারীরা এই রাস্তা দিয়ে যাচ্ছে সমস্ত ভারতবর্ষে। আজকে দেখুন, দুষ্কৃতিকারী বলুন, অ্যান্টি ন্যাশনালিস্টই বলুন, আর বিদেশি বলুন, এই অঞ্চল দিয়েই আসছে। সেই জন্য কেন এডুকুয়েট লাইটিং নেই, শহরে পর্যাপ্ত পরিমাণ লাইট নেই। আর এই পর্যাপ্ত পরিমাণ লাইটের অসুবিধার জন্য, লাইট না থাকার সুবাদে এইসব দুষ্কৃতিকারী, এক্সট্রিমিস্ট, বাংলাদেশি সবাই দেশে আসছে এবং দেশের বিভিন্ন স্টেটে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। সেই জন্য আমি যে লাইটের কথা বলছি, যে সৌর বাতি যেটাকে বলে, সেইটা দিয়ে আমি করিমগঞ্জকে বিদ্যুতায়নের মধ্যে একদম এমনভাবে আনবো। আর সিসিটিভি ক্যামেরা, আমি 1000 সিসিটিভি ক্যামেরা লাগাবো। আমাদের যে বাস টার্মিনাস থাকবে, আমাদের যে কুশিয়ারা নদীর পাড় থাকবে, আমাদের যে সুতারকান্দি বর্ডার থাকবে, আমাদের যে লাতুতে বর্ডার থাকবে, ওইসব অঞ্চলে সিসিটিভি কাজ করবে যারা নগর উন্নয়নের মাধ্যমে। এবং এতে অন্যায় কাজগুলোকে প্রতিরোধ করার জন্য আমি চেষ্টা নেব। এই প্রকল্পগুলো আমি অতি সত্বর বানাবো। আমি জানি যে 5 বছর আমার কাছে 5 মাসের সমান। এত কাজ আছে, এত ব্যবস্থার জন্য আমাকে ঘুরতে হবে, যেটা 5 বছর অতি স্বল্প সময়। এবং এই জন্য আমাকে বিশ্রাম বা বিরাম নেবার কোনো সুযোগ থাকবে না। কিন্তু আমি প্রতিশ্রুতিবদ্ধ, এই কাজগুলো করার জন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাব। তো দাদা, বর্তমানে আপনি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান, শহরের উন্নয়নের জন্য আপনার কি কি পদক্ষেপ থাকবে? যেগুলো আলোচনা করলাম সেগুলোই থাকবে। নটিয়া খালটাকে ক্লিন করা, নটিয়া খালে বৃহৎ ব্যবস্থা করা যায়। আপনি দেখুন, করিমগঞ্জে মানুষের কোনো অ্যামিউজমেন্ট নেই। আমাদের ছেলে মেয়েরা এই শহরে বড় হচ্ছে, রুটিন মাফিক স্কুলে যাচ্ছে, বাড়িতে আসছে, পড়াশোনা করছে, পরের দিন স্কুলে যাচ্ছে। তার এন্টারটেনমেন্ট, তার নতুন কিছু জানার, আজকে তারামণ্ডল নেই, সৌরমণ্ডল নেই। আজকে তারামণ্ডল থাকলে স্কুলের ছাত্রছাত্রীরা স্কুল থেকে প্রতিদিন ওইখানে গিয়ে তারামণ্ডল থেকে অনেক কিছু শিখার বস্তু তারা পেতে পারত, কিন্তু তার কোনো ব্যবস্থা নেই। এই জন্য করিমগঞ্জের এই ব্যবস্থাকে উন্নয়নের জন্য চেষ্টা যেগুলো নিয়েছি, নটিয়াখালের যে ব্যবস্থা নিয়েছি, বাস টার্মিনাসের যে ব্যবস্থা নিয়েছি বা নেব, আমাদের এখানে কোনো ভালো অ্যামিউজমেন্টের কিছু নেই। তো আমি চাইছি করিমগঞ্জ কুশিয়ারাতে 2টা এরকম ব্যবস্থা করব। আমরা 2টো বোট আনবো, বেঙ্গল থেকে এই বোট তৈরি করে আনবো,
যে করিমগঞ্জ টু বদরপুর ঘাট একবারে ট্রিপ থাকবে। যারা যাবে রবিবার দিন এখান থেকে ছুটি আছে স্কুল, ওই বোটের মাধ্যমে করিমগঞ্জ টু বদরপুর ঘাট আর করিমগঞ্জ টু সুতারকান্দি, এই দুই সাইডে দুটো বোট যাবে। ওই বোটে কালচারাল মিউজিক থাকবে, বাংলা গান থাকবে, হিন্দি গানের ব্যবস্থা থাকবে না। তো এই বাংলা গানের মধ্যে এখানে আনন্দ উপভোগ হবে, আর একটা রেস্টুরেন্টও থাকবে যাতে মধ্যাহ্নভোজ তারা করতে পারে। তারা যাবে করিমগঞ্জ থেকে সুতারকান্দি, ফিরবে বিকেলবেলা, যাতে মধ্যাহ্নভোজনের এখানে ব্যবস্থা থাকে। এই আমাদের এখানে রেডিমেড সেল করে খাবার যাতে থাকে তার ব্যবস্থা রাখা হবে দুটোতেই। আমি ভাবি এই দুটো ব্যবস্থা থাকলে আমাদের বাড়িতে অঞ্চলে যে বিবাহ আদি হয়, তো যত আত্মীয় স্বজনরা আসে, আমরা আগে বিয়ার পর ওদেরকে নিয়ে কোথায় যেতাম, সিনেমা হলে যেতাম। আজকে সিনেমা হলগুলো বন্ধ, তো সেই জন্য কোনো অ্যামিউজমেন্ট নেই। এই জন্য আমি চাইছি যে দুটো স্পিড বোট এখানে বসানো, যেটাকে আমরা লঞ্চ হিসেবে ব্যবহার করব, আর ওইটার মধ্যে অ্যামিউজমেন্টের সমস্ত ঘোরা থাকবে। এতে আমার অঞ্চলের স্কুল স্টুডেন্টরা প্রতি শনি এবং রবি স্কুল থেকে এক্সকারশনে যে যায় ছেলে মেয়েরা, এক্সকারশনে না গিয়ে নদী ভ্রমণে যাবে। আমাদের ভাইবিলিটি বাড়বে, আমাদের ডেভেলপমেন্ট অথরিটির আয় বাড়বে, আমি কর্মচারীদের বেতন দিতে পারবো এবং আমাদের সম্পদ বাড়বে। এই বিষয়গুলোকে নিয়েই আমাদের ডেভেলপমেন্টের ব্যবস্থা। তো দাদা, সামনেই তো বিধানসভা নির্বাচন, আপনি কি তাতে অবতীর্ণ হতে ইচ্ছে প্রকাশ করছেন? আমি দেখুন, আজ পর্যন্ত দল আমাকে 4বার টিকিট দিয়েছে। রাজ্যিক সাধারণ সম্পাদক, সভাপতি, উপসভাপতি, বাঙালি হিসেবে ভারতীয় জনতা পার্টির যা যা পাওয়ার যোগ্যতা ছিল আমি সব পেয়েছি। আমাকে তো আর স্টেটের সভাপতি করবে না বাঙালি হিসেবে, সেই জন্য। আর আপনি যে বলছেন টিকিটের কথা, আমি আজ পর্যন্ত কোনোদিন পার্টির কাছে টিকিট চাইনি। এই যে আমার লোকসভা নির্বাচনে আমার নাম গেছে, তাও আমি চাইনি দস্তখত দিয়ে যে আমাকে প্রার্থী করুন। দল আমাকে প্রার্থী যদি করে, নিশ্চয়ই আমার এখন এই শক্তি আছে যে দেশের মানুষকে এবং দলকে সার্ভিস দিতে পারবো। আর আমি ভাবি আজও আমি 18 বছরের ছেলেদেরও শক্তি নিয়ে কাজ করছি। আরও আগামী 15 বছর পর্যন্ত আমি আমার অঞ্চলের মানুষ আর আমার দলের জন্য কাজ করে যাব। তো ধন্যবাদ দাদা, ধন্যবাদ সকলকে, তো দর্শক মণ্ডলীকে ধন্যবাদ। আজকে আমাদের বার্তালাপ অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার।